দর্শক, সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকায় ফিরেছি কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব, সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে, তারা তাদের সোর্স থেকে তাদের খবর টবর দিয়েছেন। কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে ইটস টু মাচ, আমি আসলে আর ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি আমি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। সেই কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবং সেটা কেন কি হয়েছে সেটার কারণ আপনারা সম্ভবত ইন্ডিয়ান মিডিয়াতে বা বাংলাদেশের অনেক মিডিয়াতেও এসছে, সেটা পাবেন। আমি আসলে আর খুব বিস্তারিত বলছি না। না, আর কিছু বলবো না। আমি যা দেখেছি, আমি ডিসিশন কেন নিয়েছি আমি সেটা আপনাকে জানালাম, যে আমার মনে হয়েছে আমি ওখানে 2 ঘন্টা যখন হয়ে গেল তখন আমার মনে হয়েছে আসলে এটা টু মাচ, আমি আর অপেক্ষা করব না, আমি ব্যাক করব। তারপর আমি আসলে আমার পাসপোর্ট ফেরত চাইলাম। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণভাবে তারা, এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন। কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। সেই কারণে আমি আসলে, হ্যাঁ, অনেকে বলছেন যে আমাকে দেওয়াই হবে না, তারা একটা সময় চেয়েছেন, এটা ফ্যাক্ট। এটা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে ওভাবেই এসছে, কারণ ওখানে অনেক মানুষ প্রেজেন্ট ছিলেন, তারা একটা পর্যায়ে চেয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যা হয়েছে তার একটা প্রতিবাদ রেজিস্টার থাকুক। আবারও বলছি, এটা কোনো শত্রুতার বিষয় না, এটা হচ্ছে একটা মেসেজ আমার জায়গা থেকে মনে হয়েছে দেয়া উচিত, যে আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল, আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই এটা ওভাবেই করা হয়েছে। আমি যা দেখেছি, আমি আমার দিক থেকে, আমি তার ভেতরে কি হচ্ছে কেন হচ্ছে এগুলো তার আমি বুঝতে পারছি না। আমি যেটা দেখেছি, আমাকে দেরি করানো হচ্ছে, আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। সেই জায়গা থেকে আপনার জানা দরকার বা মানুষ জানতে চায় যে হাই কমিশনার আপনাকে কোথায় রিসিভ করেছিল এবং ইমিগ্রেশন ডেস্কে হাই কমিশনার নিজে ছিলেন কিনা, তখন যদি থেকে থাকেন প্রথম মিনিট থেকেই তারা জানতো কিনা যে আপনি প্রধানমন্ত্রী। জি জি, আচ্ছা, এই প্রশ্নটার জবাব দেই। জি, আরেকটু। এবং মানে তারা যে ধরনের আচরণ করেছে, কথাবার্তা বা জিজ্ঞাসাবাদ, বিভিন্ন জিনিস মিডিয়াতে এসেছে, সেইগুলো কেমন ছিল? আচ্ছা, হাই কমিশনার আমাকে ব্রোডিং ব্রিজের গোড়া থেকেই নিয়ে আসছেন, বুথে ছিলেন, উনি ওনার পরিচয় দিয়েছেন, আমার পরিচয় দিয়েছেন। তারা প্রথম থেকে জানেন, ওখানে যারা অফিসিয়ালস ছিলেন, আমি কে। হাই কমিশনার বলেছি, প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাকে কলম্বোর যে প্লেন সেটা তুলে দিয়ে বাড়িতে গেছেন। ওখানে আরেকজন অফিসিয়াল ছিলেন, হাই কমিশনারকে আমি বলছি যে আপনি চলে যান, উনি আমাকে তুলে দিলেই হবে। কিন্তু না, উনি করেছেন। শুধু সেটা না, আমি যখন শ্রীলঙ্কায় 3.5 ঘন্টা ছিলাম, আমি বারণ করেছি, কিন্তু আমাদের শ্রীলঙ্কার হাই কমিশনার যিনি আছেন তিনিও এয়ারপোর্টে প্রেজেন্ট ছিলেন। সো আমি আমাদের অফিসিয়ালদের আন্তরিকতা, বিশেষ করে দিল্লিতে হাই কমিশনার বুথে শুধু না, উনি প্রতিটা মুহূর্তে, এমনকি আমি কিভাবে দেশে ফিরবো, কারণ আমি চাইনি ইমিগ্রেশনের সিলটা নিতে, যে আমি ওখানে প্রবেশ করি নাই, এটার একটা সাইন থাকা দরকার। এই কারণে আমার কিন্তু ফেরাটা জটিল হয়েছে, না হলে এটা সহজ হতে পারতো। কিন্তু আমি ডিসাইড করেছি যে আমি এই সিলটা এবার নেব না। আমি নেওয়া মানেই তো হচ্ছে আমি ইমিগ্রেশন ক্রস করেছি, এন্টার্ড ইন্ডিয়া, এবং ডিসাইড করেছি। তো ওই কারণে যাবতীয় ব্যবস্থাপনার প্রয়োজন সেটা শেষ পর্যন্ত ইনফ্যাক্ট হাই কমিশনারই করেছেন। আর আমাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা হয়নি আসলে। ডিল করছিলেন হাই কমিশনার, আমাকে একটা জায়গায় বসতে দেওয়া হয়েছে, যে বসতে দেওয়াটাও আমি মনে করি এই রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে ওয়াজ নট সুটেবল ফর মি। আমি বসেছিলাম, মূলত খুব বেশি কিছু জানানোও হচ্ছিল না। ইনফ্যাক্ট খুব বেশি যে প্রচুর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ব্যাপারগুলো এরকম কিছু ছিল না। এবং নানান কথাবার্তা কোনো একটা রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, না, একদম একদম ভুল কথা এগুলো। জি, পরবর্তীতে আবার আপনি দেশটিতে যদি ভ্রমণের আহ্বান জানানো হয় বা রাষ্ট্রীয় প্রতিনিধি দেশটিতে যাবেন কিনা? নিশ্চয়ই যাব।
আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি, আমি যদি প্রপার ইনভিটেশন পাই আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড র্যাশনালি। কথাটা খুব ইম্পর্ট্যান্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। সো ভারতের সাথে আমরা এনগেজ করতে চাই আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমরা ব্যবসা বাণিজ্য সহ আরও অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও এসেছি। ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরিয়ে রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে। শুধু সেটা না, আপনারা জানেন গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে। আমাদের সেই পানি চুক্তির রিনিউয়াল নিয়ে কথা আছে, আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে, আমাদের পানি আমাদের অভিন্ন আরও টোটাল 53টা নদী আছে। আমাদের সাথে তো আমাদের রাইট আছে, সো আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। আমি এটা স্পষ্টভাবে জানিয়ে দিই, আমার সাথে যে আচরণ হয়েছে সেই আচরণের জন্য আমি যা করেছি এটা ওই আচরণের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমি ব্যক্তিগতভাবে চাই ভারত তার এই মানসিকতা নিয়ে আমাদের সাথে আসবেন যে একটা গণতান্ত্রিক সরকারের সাথে, ইনফ্যাক্ট ইন্টারিম সরকারের সময় তারা অনেকবার এই কথাবার্তা বলেছেন যে গণতান্ত্রিক সরকারের সাথে তারা নতুন সরকার যেটা আসবে, যেটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, তার সাথে তারা এনগেজ করবেন। আমি আশা করি তারা সেটায় এগিয়ে যাবেন এবং আমি যদি কোথাও কোনোভাবে রোল প্লে করার সুযোগ পাই, ইনভিটেশন পাই, নিশ্চয়ই ভারতে যাবো। আবারও বলছি, ব্যক্তি জাহিদ ওখানে কিছু করে নাই। আসলে আমি এটাকে ব্যক্তিগতভাবে নেই নাই। আমি দেখেছি যে রাষ্ট্রের একটা সরকারের একটা পজিশনের একজন মানুষের সাথে এই আচরণ হচ্ছে, সেই কারণে আসলে এটা করেছি। সেই জন্য এটা ধরে রাখার কিছু নেই। উপদেষ্টা জাহিদুর রহমানের ছিল নাকি সরকারের ছিল? প্রাথমিকভাবে আমার ছিল, তারপর আমি নিশ্চয়ই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছি। এটা প্রাথমিক সিদ্ধান্ত আমার, কারণ পরিস্থিতি আমি দেখেছি। আচ্ছা, আমি জানি না। ইনফ্যাক্ট ভারত সরকারের সাথে এই মুহূর্তে যোগাযোগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন। যাবতীয় যা হচ্ছে সব তাদের মধ্যে। এই জন্য বলছি, এটা যেহেতু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, কি করণীয়, কি হবে, কি হচ্ছে, এটা তারাই বেটার জানবেন। আমি জানি না। আমি ভারতীয় পত্রিকায় এই ধরনের কথা দেখছি, ভারতীয় পত্রিকায়, ভারতীয় অনেকগুলো মিডিয়া কভার করেছে এটা, এই ধরনের কথা দেখছি, কিন্তু আমি জানি না। আমি আবারও বলছি, আমাকে বলা হয়নি। যেহেতু আমাকে বলা হয়নি, যেহেতু হাই কমিশনারকে বলা হয়নি, আমি অফিসিয়ালি এটা বলতে পারি না। কিন্তু দেরি হচ্ছিল, আমি যা দেখেছি আমার দেরি হচ্ছে। আমার 2 ঘন্টা লাগার কথা ছিল না, আমার একটা সমস্যা হচ্ছে, এটাও আমাকে বলা হয়েছে, আমাকে অপেক্ষা করতে হবে। সো আমি এইটুকু দেখেছি। কারণ ওটা কিনা জানি না। আমি নিজেও ইন্ডিয়ান পত্রিকায় দেখলাম। আপনি যেটা বললেন আমি আসলে নিশ্চিত করতে পারছি। আমি এটাও আমার কাছে এই জবাব নেই। আমাদের রাষ্ট্র হিসাবে আমরা কি পদক্ষেপ নেব, কিভাবে নেব, এটা এখন আমাদের পররাষ্ট্রকে, যেহেতু এটা ডেলিগেটটা ছিল কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আপনি জানেন যে আমি 2টো মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড থাকলেও আমি যেহেতু পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার, আমি আরও কিছু মন্ত্রণালয়ের সাথে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী এই টিমের লিডার হিসাবে আমাকে একটু শেষ মুহূর্তেই ডিসাইড করেছেন, আমি গেছি। যেহেতু ওইটা মিনিস্ট্রির কাজ এবং যেহেতু অন্য দেশের সাথে সম্পর্ক জনিত ব্যাপার, এটা অন্য কোনো মিনিস্ট্রির কেউ হলেও আসলে এটা পররাষ্ট্র মন্ত্রণালয় ডিল করতো। সো তারা আলোচনার মাধ্যমে তারা নিশ্চয়ই সরকারের সর্বোচ্চ পর্যায়ে কথা বলেই ঠিক করবেন, কি করবেন সেটা আসলে সেখান থেকেই ঠিক হবে। সাইড লাইনে আসলে এটা তো আপনারা জানেন, আইওরা একটা হচ্ছে ভারত মহাসাগরের উপকূলের দেশগুলো একটা সংগঠন, তারা নানান ইস্যুতে কাজ করে, এটাই ছিল। কিন্তু যেটা হয়, ওখানে গেলে কিছু বৈঠক হতে পারত, এই সম্ভাবনা তো ছিলই, সেটা ছিল। কিন্তু মূল প্রোগ্রাম ওইটার ডেলিগেট হিসেবে যাওয়ার কথা ছিল। একটা বিষয় আপনার যেটা করা হয়েছে, যে পত্রিকা বলছে যে আপনি একসময় অ্যাক্টিভিস্ট ছিলেন, ভারতের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেছেন, সেটি একটা ইম্প্যাক্ট হয়তো করেছে অনেকে বলছেন। আপনারা এই ঘটনার পরে ভারতের মানে যে কার্যক্রম নিয়ে অনেকে যে সমালোচনাগুলো করতেন বা সমালোচনাগুলো অ্যাক্টিভিস্ট করতেন, সেই জায়গায় কেউ সতর্ক হবেন কিনা, এক ধরনের মুখ বন্ধ করার একটা থ্রেট হিসেবে মনে করছেন? আমি যারা করছেন, যারা করবেন, এটা আসলে তাদের সিদ্ধান্তের ব্যাপার। আমি একটু এভাবে বলতে চাই, যখন আমরা কখনো কোনো কাজ করব, আমি তো আসলে ভারত বা ইন্ডিয়া কি করছে না করছে, আমরা কি করেছি আসলে,
আগের যে রেজিম ছিল আওয়ামী লীগের শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে অ্যাক্টিভিজম করে, লম্বা অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে আমাদের বহু বছর, ব্লগে, তারপরে কলাম, টিভি টক শো, নিজের ইউটিউব চ্যানেল। র্যাশনাল কোনো ব্যাপারে যদি কারো আলোচনা আসে সেটা থাকা উচিত, এবং আমার মনে হয় যারা অ্যাক্টিভিস্ট আছেন তারাও র্যাশনালি কাজগুলো করবেন। মানে আমি এটা আমার পক্ষপাতী, মানে আমি মাঝে মাঝে কখনো কখনো কোনো রাষ্ট্রের প্রতিও যাতে কোনো আপত্তিকর, মারাত্মক আপত্তিকর কোনো মন্তব্য না হয়, এটা আমরা বা ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রই, আমাদের অ্যাক্টিভিস্টরা আমি মনে করি তাদের কাছে যদি মনে হয়, তারা যদি লজিক্যালি চিন্তা করতে পারেন সেটা হতে পারে। আর আমার মনে হয় না যে যারা ট্রু অ্যাক্টিভিস্ট তারা কোনো কিছুতে আসলে এভাবে ভয় পাবেন। তারা যদি মনে করেন তারা কোনো সঠিক কথা বলছেন, আবারও বলছি এটা স্পেসিফিক কোনো একটা দেশের কথা বলছি না, যে কোনো দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে তারা অনেক দেশ আলোচনায় আসে, সেই আলোচনায় আসতে পারে, যখন আসবে তখন তারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন আমার মনে হয় না, যদি ট্রু অ্যাক্টিভিস্ট হন। রাষ্ট্র প্রধান আপনি যখন সমালোচনা করতেন সেটা তো নিশ্চয়ই যৌক্তিকভাবে করতেন, এখন পত্রপত্রিকা যেটা আসছে যে একজন উপদেষ্টা পদের যে ব্যক্তি আপনাকে ওরা সেখানে ব্ল্যাকলিস্টেড করেছে বা আপনার সাথে তাদের একটা আক্রোশ, এরকম যে ঘটনাটা ঘটলো। আমি আসলে জানি না, আবারও বলছি ওখানে পত্রিকায় যেটা এসছে এটার জবাব আসলে আমার কাছে নেই, আমি জানি না। আমি যা দেখেছি, আই রিপিট, একটা সমস্যা দেখেছি, নাহলে আমি 2 ঘন্টা বসে থাকার কথা ছিল না, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে আই হ্যাভ টু প্রটেস্ট, আমি সেটা করেছি। এখন তাদের এটা যদি সত্য হয় সেই জবাবটা আসলে আমার কাছে থাকবে না, এটা আসলে তারা বুঝবেন। তবে আমি অন্তত আমাদের এখানে লোকাল যে হাই কমিশন আছে তাদের সাথে যখন আমার দেখা হয়েছে, কথা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে, আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে তাদের আমার সাথে কোনো সমস্যা আছে আমার তাদের ক্ষেত্রে সেটা মনে হয়নি। দুর্ব্যবহার এভাবেও বলবো না, ম্যালট্রিটেড হয়ে না, আমি শব্দটা না, আমি কি বলতে চেয়েছি সেটা হচ্ছে, আচ্ছা আমি বাংলায় আরো বুঝিয়ে বলে ফেলি তাহলে, মানে আপনি দুর্ব্যবহার লিখে ফেলবেন তার আগে বলে ফেলি। যেমন ধরুন আমার তো মনে হয়েছে আমি 2 ঘন্টা বসে আছি, আমাকে তো একটু কারণ বলা দরকার, আমার জানা দরকার ছিল যে আমি কেন আসলে অপেক্ষা করতে হবো, অথবা এগেইন আমি খুব সাধারণ জীবনযাপন করি, আমি কোথায় বসেছি, কি খাই, কি পড়ি, আমি খুব বদার্ড না। কিন্তু যখন আমি একটা স্টেটের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন, তো আমি যাইনি, এবং আমি বললাম আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি। তার মানে আমি এটুকু বলতে চাইছি আমাকে নিয়ে যদি সমস্যাও থেকে থাকে, আমার সাথে যেভাবে ট্রিট করার কথা ছিল সেটা হয়নি। মাননীয় উপদেষ্টা আপনার সাথে অন্য যারা ছিল তারা এয়ারপোর্ট ক্রস করেছে, কিন্তু আপনাকে 2 ঘন্টা বসে, এটা কি হয়রানি নয়? হ্যাঁ, টু সাম এক্সটেন্ট আপনি এটাকে হয়রানি বলতেই পারেন, আমি হয়রানি বলতে পারি। আমি শেষ করি, আর কি কোনো প্রশ্ন নেই? আপনি বলেছেন যে আপনার সঙ্গে ওখানে যে আচরণ করা হয়েছে আপনি মনে করেছেন যে ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। এই যে প্রতিবাদটা আপনি রাষ্ট্রের পক্ষ থেকে করেছেন, যেহেতু আপনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেখানে গিয়েছেন, তাহলে এই যে একটা আচরণ করলো যেটা আপনি প্রতিবাদ করেছেন, এই জন্য ভারত সরকারের বাংলাদেশের কাছে সরি বলা উচিত কিনা? আমি এই প্রশ্নটা জবাব দিয়েছি, আসলে এটা আমার হাতে আর নেই, এটা ইনফ্যাক্ট আমাদের সরকার এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে। সুতরাং সেটা আমার মনে হয় এই প্রশ্নও যদি আপনাদের করতে হয় রাদার পররাষ্ট্র মন্ত্রণালয় করাটাই বেটার হবে। এটা এখন একদম একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই ব্যাপারগুলো ডিল করা হচ্ছে, এটা আমার মনে হয় ওখানে ছেড়ে দেই। আর একটা কথা বুঝতে হবে যে সব ইস্যু যখন ওইভাবে ওই 2 দেশ রাষ্ট্রের মধ্যে আলাপ হয় সেটা সেখানে সেটেলড হওয়াটা বেটার। আমি মনে শেষ করতে পারি, আপনাদের আজকে আর কোনো প্রশ্ন নেই? সরি, হ্যাঁ, তারা সম্মেলনে যোগ দিয়েছেন গতকাল, মানে 2 দিন ছিল, গতকাল এবং আজ সারাদিন তারা আছেন। আমি আবারও বলছি, ইটস আ সিগনাল যে আমরা আসলে খুব বেশি এসকালেট করতে চাই না। টেকনিক্যালি বলছি, আমরা তো পুরো টিম প্রত্যাহার করার কথা বলতে পারতাম, আমরা সেই আলোচনা চাইনি, আমরা চেয়েছি তারা এটা করুক। এটা আমার সাথে হয়েছে, আমি অতটুকু, মানে ইটস আ প্রটেস্ট, এবং আমরা এই বার্তাও দিতে চেয়েছি যে আমরা সিচুয়েশনটাকে অনেক বেশি খারাপ করার চেষ্টা করছি না, আমরা যতটুকু করেছি লিস্ট অতটুকু হচ্ছে আমাদের ডিগনিটির প্রশ্ন, ওই ডিগনিটি এই রাষ্ট্র রক্ষা করবে। বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো রাষ্ট্রের সাথে, কোনো রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোনো রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে,
মানে সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনা সরকারের সাথে একভাবে ডিল করা যেত, কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ব্রুট মেজরিটির একটা সরকারের সাথে সেই আত্মসম্মানটা যাতে সে রাখতে পারে সেভাবেই করতে হবে। এবং ফাইনালি যেটা বলে আমি শেষ করতে চাই, আমরা আগেও একটা কথা বলেছি, আবারও বলছি, এটা জেনারেল রুল, শুধু ইন্ডিয়ার না, অন্য যে কোনো দেশ, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন করতে হবে, এটাই আমরা চাই। এবং জনগণের সাথে রিলেশন হলে আমরা ভয় পাই না, আবারও বলছি, কারণ আমরা ম্যান্ডেট পেয়েছি এবং আশা করি আমরা আবারও ম্যান্ডেট পাবো। না পেলেও যিনি পাবেন, ভবিষ্যতেও যিনি পাবেন, সেই ম্যান্ডেট প্রাপ্ত যদি সঠিক নির্বাচনের মাধ্যমে হয়, সেই ম্যান্ডেট প্রাপ্ত সরকারের পেছনেও আমরা প্রত্যেক জনগণ দাঁড়াবো, কারণ জনগণ তাকে ওন করে। আমি আশা করি ভবিষ্যতে সবগুলো রাষ্ট্র এই ব্যাপারটা মনে রাখবে। ধন্যবাদ।